নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। টপিকে কোনো কনভারসেশন শুরু করার আগে প্রথমে আপনাদের সবাইকে তিনটে কোয়েশ্চেন করতে চাই। যদি ইচ্ছা করে, যদি সম্ভব হয়, তাহলে কমেন্ট বক্সে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার জানাবেন। আমি প্রত্যেকটা অ্যান্সার চেক করি। কিন্তু প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আপনারা কি কেউ বা আপনারা কে কীরকমভাবে মনে করছেন যে পশ্চিমবঙ্গের এখন তো রেজাল্ট ইলেকশনে ডিক্লেয়ার হয়ে গেছে। আজকেই এখন আমি ভিডিওটা বানাচ্ছি, অলরেডি এই সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে সেটাও ডিক্লেয়ার করা হয়ে গেছে। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন। কাজে আমরা সবাই রেজাল্ট জেনে গেছি। আপনারা কে কি মনে করেন যে এই রেজাল্টের পর পশ্চিমবঙ্গ এবং ভারত দুটো ক্ষেত্রেই, মানে পশ্চিমবঙ্গের জন্য এবং ভারতবর্ষের জন্য, সুরক্ষা কি আরো মজবুত হলো বা মজবুত হবে? এটা হলো কোয়েশ্চেন নাম্বার 1। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশ যদি চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় তাহলে কি ভারতের উচিত তিস্তা বা গঙ্গার জলের চুক্তিতে ভারতবর্ষের দিকটা না দেখে বাংলাদেশ যা যা বলছে সেই অনুযায়ী চলা, অর্থাৎ বাংলাদেশকে কিছু বেশি ছাড় দেওয়া, এটা কি উচিত? আর থার্ড চুক্তি হলো, মানে থার্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে, গঙ্গা জলের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরে, অর্থাৎ 2026-এর ডিসেম্বর মাসে। সেক্ষেত্রে কি ভারতের উচিত গঙ্গা জলের চুক্তি নবীকরণের আগে আরো স্ট্রিক্ট হওয়া, বা চুক্তিতে ভারতের দিকটাই অ্যাকচুয়ালি দেখা, বা ভারতকে দেখে তবে চলা, মানে নিজের দেশের প্রয়োজন বুঝে তবে চুক্তিতে যাওয়া? এই তিনটে কোয়েশ্চেন রাখলাম। যদি ইচ্ছা করে, যদি টাইম পারমিট করে, বা যদি মনে হয় উত্তর দেবেন, ভালো লাগবে আমার। এবারে টপিকের মধ্যে আসার আগে গত দুদিন আগের কয়েকজনের কমেন্ট নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি, বা কে কি বলেছে। তারপরে সেটা আপনারা বুঝতে পারবেন যে কিরম ভাবে কোইনসাইড করছে, বা তা এই টপিকের সঙ্গে কিভাবে ইন্টার রিলেটেড রয়েছে। যাই হোক, গত দুদিন আগে, আজকে 8 তারিখ, গত দুদিন আগে বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতা মোহাম্মদ নুরুল হুদা, আবারও বলছি মোহাম্মদ নুরুল হুদা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মানে দিদেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভিডিও বার্তাতে বেশ কিছু অ্যাডভাইস করেছিলেন। সেই অ্যাডভাইস কি কি? প্রথম অ্যাডভাইস যেটা উনি করেছিলেন সেটা হচ্ছে, তখনও পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি রিজাইন করেননি বা রেজিগনেশন পাঠাননি। তাতে ওনার নিজস্ব ওপিনিয়ন ছিল, সেটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না এখানে। আমি বলছি উনি যেটা বলেছিলেন, মানে জামাতে ইসলামীর নেতা মোহাম্মদ নুরুল হুদা যেটা বলেছিলেন, বা যে পরামর্শটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়েছিলেন, সেটা হচ্ছে উনি যাতে রিজাইন না করেন এবং পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। অর্থাৎ তিনি অনুরোধ করলেন তিনি যেন পদত্যাগ না করে পশ্চিমবঙ্গকে ভারতের থেকে আলাদা ধরে নিয়ে বা আলাদা করে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পশ্চিমবঙ্গকে ঘোষণা করেন। এটা হলো 1 নম্বর রিকোয়েস্ট ছিল ওনার। সেকেন্ড রিকোয়েস্ট হলো দিল্লির বিরুদ্ধে যুদ্ধের ডাক। অর্থাৎ উনি বলেছেন যে দিল্লির যাবতীয় যা শাসন ব্যবস্থা আছে সেটাকে প্রত্যাখ্যান করুন এবং ডাইরেক্টলি দিল্লির সঙ্গে যুদ্ধ ঘোষণা করুন। এই দুটো জিনিস যদি উনি করেন তাহলে বাংলাদেশের সমর্থন উনি পাবেন, এবং সেটা উনি স্পেসিফিক করে দিয়েছেন, অর্থাৎ নুরুল হুদা স্পেসিফিক করে দিয়েছেন যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই পদক্ষেপগুলো নেন তবে বাংলাদেশের 17 কোটি মানুষ ওনার সঙ্গে আছে। তার মানে বাংলাদেশের 17 কোটি মানুষের সমর্থন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাবেন। তার মানে উনি যদি পদত্যাগ না করেন এবং দিল্লির শাসন ব্যবস্থা বা ওভারঅল মানে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার আছে বা সংবিধান সম্মত যে আইন কানুন যেগুলো আছে সেইগুলো থেকে উনি যদি প্রত্যাখ্যান করেন এবং পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের থেকে আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি ঘোষণা করেন, তাহলে এন্টায়ার বাংলাদেশ 17 কোটি লোকজন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যদি এই কাজগুলো করেন তাহলে সেগুলোকে সমর্থন করবে। তো এটা হলো একটা জিনিস। এটাতে যদি মনে হয় কার কি কমেন্ট আছে বা কে কি মনে করছেন কমেন্ট বক্সে জানাতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর। এটা হলো একটা কমেন্ট। সেকেন্ড হলো, এই দুদিন আগে মানে বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান সাহেব এখন চায়না ভিজিটে ছিলেন। তো উনি চায়না যাওয়ার আগে বাংলাদেশের প্রেস মিডিয়া যখন উনি মিট করেছিলেন সেক্ষেত্রে উনি একটা কিছু কমেন্ট করেছেন, যে কমেন্টটা ঘুরিয়ে অনেকটা প্রচ্ছন্নভাবে একটু থ্রেড টাইপের হয়ে যায়, একটু কানে শুনতে লাগে। তো কি কি উনি বলেছেন সেটা জাস্ট বলে দিচ্ছি, তাড়াতাড়ি বলছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শ্রী খলিলুর রহমান তিস্তা চুক্তি নিয়ে ভারতের ওপর আর ওয়েট করার, মানে উনি যেটা বলেছেন আদি অনন্তকাল ধরে আমরা ভারতের মুখাপেক্ষী আর থাকবো না বা ভারতের দিকে তাকিয়ে বসে থাকবো না। এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে পশ্চিমবঙ্গে এই যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সুযোগ নিয়ে যদি ভারতবর্ষের সরকার বা পশ্চিমবঙ্গের সরকার সীমান্ত দিয়ে জোর করে কাউকে, অর্থাৎ পুশিনের কথা বলেছেন, পুশিন করা বা সীমান্ত দিয়ে বলপূর্বক যদি কাউকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি বাংলাদেশ বিজিবিকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন এবং ভারতের পক্ষ থেকে এই ধরনের কোনো তৎপরতার মোকাবিলা করতে
মানে একদম দ্রুত পদক্ষেপ নিয়ে এবং মুখের মতন জবাবদিহি করতে বলেছেন। বিজেপিকে সজাগ থেকে উনি বলেছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রাখবে এবং প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। খলিলুর রহমান সাহেব আরও যেটা বলেছেন সেটা হচ্ছে আইনি সমাধানের উপর জোর দিয়েছেন, যে তিনি মনে করেছেন যে নাগরিকত্ব বা অভিবাসন সংক্রান্ত যে কোনো বিষয়ে কেবল আইনি এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত, জোর করে ঠেলে দেওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। খুব ভালো কথা। এটা হলো এক ধরনের একটা প্রচ্ছন্ন হুমকি। এটার আরও একটা হুমকি যেটা উনি বলেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের উপর অপেক্ষা না করে তিস্তা জল চুক্তি নিয়ে উনি চায়নাতে যে ভিজিটে ছিলেন এবং তার আগেও উনি যেটা বলেছেন সেটা চায়নার সঙ্গে তিস্তা প্রজেক্ট নিয়ে উনি আলোচনা করছেন, মানে বাংলাদেশ ওভারঅল আলোচনা করছে এবং সেক্ষেত্রে চায়নার একটা অফার রয়েছে $1 বিলিয়ন তিস্তা অঞ্চলের ডেভেলপমেন্ট এবং বাঁধের জন্য। চায়না টোটাল প্রজেক্টটা কমপ্লিট করবে, তাতে $1 বিলিয়ন ঋণ দেবে। আবার বলছি ঋণ দেবে, ভারতবর্ষের মতো না। ভারতবর্ষ যেরকম অনুদান দেয় বা এইড দেয় সেক্ষেত্রে কোনো ইন্টারেস্টের গল্পও থাকে না এবং বহু ক্ষেত্রে ভারতবর্ষ যে ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট করেছে সেটা আর ফেরত নেয় না। তো চায়না কিন্তু সেরকম নয়। তো যাই হোক, এটা একটা জিনিস এবং এবং এর প্রত্যুত্তরে ভারতবর্ষ স্ট্রংলি এটাকে অপোজ করেছে। এবং আরও একটা জিনিস যেটা বলে দিই সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের পররাষ্ট্র সচিব অর্থাৎ ফরেন সেক্রেটারি যিনি আছেন তিনি মিস্টার বিক্রম মিশ্রি, উনি কিন্তু এই ধরনের প্ররোচনামূলক বার্তার কড়া সমালোচনা করেছেন। অর্থাৎ এন্টার ভারতবর্ষ, মানে উনি বলছেন মানে তো কোনো সেক্রেটারি বলছেন না, এন্টার ভারতবর্ষকে উনি রিপ্রেজেন্ট করছেন। তার মানে ভারতবর্ষ যথেষ্ট স্ট্রংলি এটার অপোজ করেছে, কড়াভাবে এটার প্রতিক্রিয়া সমালোচনা করেছে এবং ভারতবর্ষ ক্লিয়ারলি জানিয়েছে যে অনেক বাংলাদেশি নাগরিকের পরিচয়পত্র যাচাইয়ের প্রক্রিয়া ঝুলে আছে এবং তারা চায় বাংলাদেশের নিয়ম অনুযায়ী তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে যেন বাংলাদেশ সহযোগিতা করে, অর্থাৎ ভারতবর্ষ চায়। এক্ষেত্রে আরও একটা জিনিস যেটা ক্লিয়ারলি হয়ে রয়েছে সেটা হচ্ছে বিক্রম মিশ্রি এটাও বলেছেন যে বিগত 5 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত ফাইল পাঠানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশি নাগরিক যারা ঘুরপথে এবং কোনো ডকুমেন্টস ছাড়া ভারতবর্ষে এসে থাকছিল তাদেরকে যে ভারতবর্ষ অ্যারেস্ট করেছে বা নিজের কাস্টাডিতে নিয়েছে, এই রকম ডকুমেন্টেশনের কাজ কমপ্লিট করে ভারতবর্ষ অলরেডি 5 বছর বা তার বেশি সময় হয়ে গেল বাংলাদেশকে দিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশ এখনো কোনো কনসিডার করেনি বা তার এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি বা সেই প্রক্রিয়ার কোনো উত্তর এখনো দেয়নি। এবং এই সংখ্যাটা 3000-এর বেশি। তার মানে 3000-এর বেশি অলরেডি নাগরিকের ক্ষেত্রে ভারতবর্ষ যা ডকুমেন্টেশন পাঠিয়েছে বাংলাদেশকে, আজ 5 বছর বা তার বেশি হয়ে গেল, যার এগেনস্টে বাংলাদেশ কোনো অ্যাকশন নেয়নি এবং সেগুলো অ্যাজ ইট ইজ ঝুলে রয়েছে। তো এইটা একটা সমস্যা এসে দাঁড়িয়েছে। তো প্রকারান্তরে একটা হুমকির ব্যাপার এলো। এইবারে আলোচনা করছি মেইন টপিকটাতে, সেটা হচ্ছে ধরুন এই দুদিন হলো এখন আমাদের কাছে এটা খবর হয়ে গেছে সবার কাছেই যে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক যিনি ছিলেন চন্দ্রনাথ রথ, উনি মারা গেছেন। এবার এটাতে কিন্তু সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই যদি এরকমভাবে আগামী দিনে তদন্তে উঠে আসে যে এটাতে ডিপ স্টেটের কোনো রোল আছে। এই ডিপ স্টেট কিন্তু বাংলাদেশেও অ্যাক্টিভ এবং এই ডিপ স্টেট কিন্তু ভারতবর্ষেও অ্যাক্টিভ। ভাববেন না যে ডিপ স্টেট ভারতবর্ষে নেই বা ডিপ স্টেটটা তে কোনো নামি দামি লোক জড়িত নেই। যদি ঠিক মতন তদন্ত হয় তাহলে আমি অবাক হব না যদি বিভিন্ন নামি দামি লোক এর মধ্যে জড়িত বলে বেরিয়ে আসে, বা ইভেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি যদি জড়িয়ে থাকে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির সকল লিডাররা যদি জড়িয়ে থাকে, বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন বা ইনস্টিটিউশনের হেড যদি জড়িয়ে থাকে, এবং এটাতে কিন্তু বিরাট অঙ্কের লেনদেন হয়। শুধু বিরাট অঙ্কের যে পয়সা কড়ির ক্ষেত্রে লেনদেন হয় তা নয়, বিভিন্ন রকম স্বার্থের কাজ হয় বা বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করা হয়। তার মানে পার্সোনাল বা সমষ্টিগতভাবে কোনো না কোনো বেনিফিট থাকে, তার ফলে এই ডিপ স্টেটটা কাজ করে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, যিনি দিদেন মানে প্রাক্তন যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন বাংলাদেশের, মিস্টার খলিলুর রহমান সাহেব, তিনি কিন্তু একজন আমেরিকান সিটিজেনশিপ হোল্ডার। এবং আমেরিকান সিটিজেনশিপ হোল্ডার যখন, তার মানে তিনি কিন্তু আমেরিকান সিটিজেনশিপ বহন করছেন। তাতে কিন্তু আমি বা আপনি বা আমরা কেউই অবাক হব না যদি উনি বাংলাদেশের মন্ত্রী হয়েও আমেরিকার স্বার্থকে অক্ষুণ্ণ রাখেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু এটা খুব ভালো করে জানি যে সাউথ ইস্ট এশিয়াতে এই ডিপ স্টেট যে কাজ করে তার জন্য আমেরিকার একটা প্রচুর বড় রোল রয়েছে, ডেফিনেটলি চায়নারও রয়েছে, অন্যান্য অনেক দেশেরও রয়েছে। কিন্তু আমেরিকা যেহেতু বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা বহুদিন হলো চেয়েছিল, যেটা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এটা কমপ্লিটলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রিজেক্টেড হয়েছিল এবং সেই কারণের জন্যই আমেরিকা এর পিছনে আছে, যার ফলে এই যে আমরা সোজা ভাষায় যেটা বলি তক্তা পালট বা ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতার পরিবর্তন বা সিংহাসন পাল্টানো যেটাকে বলি, সেই ঘটনা কিন্তু আমরা দেখেছি 2024-এর অগাস্ট মাসে। এটা কিন্তু বাকি আর অন্য কোনো কিছু না, যেহেতু কোনো একটা দেশের স্বার্থের এগেনস্টে আমি না বলেছি বা যে যে জিনিসটা তারা চেয়েছিল আমি সেটা হতে দিইনি, কাজে আমার সরকারকে ফেলে দেওয়া হলো এবং এতে কিন্তু প্রচুর পয়সা কড়ির খেলা রয়েছে। এটা কিন্তু এতদিনে ওপেন সিক্রেট হয়ে গেছে। তো আমি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অবাক হব না যে এই নতুন মন্ত্রিসভা যে গঠন হলো বা হতে যাচ্ছে এবং নতুন যে পার্টিটা পশ্চিমবঙ্গে এসছে যারা আগামী দিনে কোনো কাজ করবে, এবং আমি আশা করি যে মানে পশ্চিমবঙ্গ যে জায়গায় ছিল সেখান থেকে নিশ্চয়ই উপরের দিকেই উঠবে, মানে ভালোর দিকে উঠবে বা গ্রো করবে। তার কারণ হচ্ছে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছিলাম প্রবাবলি সেইখান থেকে আর নিচে যাওয়ার কোনো জায়গা ছিল না। আমরা গত 3টে টার্মে ধীরে 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 করে যতটা পিছিয়ে গেছি সেখান থেকে বোধহয় আর পিছানোর বা আর নিচে যাওয়ার জায়গা ছিল না। ট্রাপিজের খেলার নিচের দিকে যে নেটটা থাকে, যে নেটটা লোকজনকে মানে যারা ট্রাপিজের খেলোয়াড় তারা পড়ে গেলে যে বাঁচানোর জন্য যে নেটটা থাকে, আমরা বোধহয় সেই নেটটাও ছিঁড়ে নিচের দিকে চলে এসেছিলাম। এটা আমার ব্যক্তিগত মত। তো যার ফলে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট তো ভুলেই যান, আমরা কোনোভাবে গ্রো করতে পারিনি। শুধু বিভিন্ন ধরনের স্টোরি শুনে গেছি যে এত লক্ষ কোটি টাকার মৌ সাইন হয়ে গেছে, অত লক্ষ কোটি টাকার মৌ সাইন হয়ে গেছে। আলটিমেটলি গ্রাসরুটে কি হয়েছে সেটা আমি আপনি আজকের দিনে সবাই জেনে গেছি, এবং যার ফলে এই যে ভাতা মেলা খেলার যে একটা 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 রাজত্ব চলেছিল, যার ফলে কিন্তু দেখবেন স্টেটের আসল ডেভেলপমেন্ট কিছু হয়নি। শিক্ষাক্ষেত্রে হয়নি, স্বাস্থ্যক্ষেত্রে হয়নি, অ্যাডমিনিস্ট্রেশনে হয়নি, ইভেন রাস্তাঘাটেও হয়নি, কোথাওই কিছু হয়নি। শুধু কিছু মুষ্টিমেয় লোকজন বেনিফিটেড হয়েছে, সেটা পার্টির লিডার হতে পারে বা কোনো 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 ঠিকাদার হতে পারে, একটা সেইটা। আর একটা যেটা আগে পশ্চিমবঙ্গে ছিল না, বাঙালি হিসেবে আমরা কিন্তু কখনো ধর্ম নিয়ে আমরা কিন্তু কখনো কোনোদিন ইন্টারেস্টেড ছিলাম না, হইনি। আমরা ধর্মের কথা শুনতাম না। মানে পশ্চিমবাংলা অন্তত এমন একটা জায়গা ছিল যেখানে আমরা হিন্দু না ও কোন ধর্মের না কোন জাতের এইটা কিন্তু আমরা কেউ ইন্টারেস্টেড ছিলামও না বা এই কোয়েশ্চেনটা মনে জাগতো না। আমি কর্মসূত্রে বহু বছর বিহার, ইউপি, ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া এবং নর্থ ইস্ট পার্ট অফ ইন্ডিয়াতেও কাটিয়ে এসেছি, সেটা আমার কর্মের জন্য। মানে আমি নর্দার্ন ইন্ডিয়াতেও অনেক বছর কাটিয়েছি। নর্দার্ন ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়াতে পলিটিক্সটা টিকে আছে এক্সক্লুসিভলি জাতপাতের উপর, কে ক্ষত্রিয়, কে ব্রাহ্মণ, কে বৈশ্য। আর পরবর্তীকালে কিন্তু আমি এটাও দেখেছি হিন্দু আর নন হিন্দু। এবার তার মধ্যে বিভিন্ন ভাগ আছে, আমি সেইগুলোতে যাচ্ছি না। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কিন্তু আমরা কেউ কখনো এটা নিয়ে ইন্টারেস্টেড ছিলাম না যে আমি হিন্দু না আমি অন্য কোনো ধর্মের। কিন্তু আজকের দিনে কিন্তু এই ক্রমাগত আমরা দেখতে 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 আজকের দিনে কিন্তু আমাদের অনেকের মনেও কিন্তু এই জায়গাটা চলে এসছে, না এনাফ ইজ এনাফ। আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে, জামাই আদর পেতে 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 একটা গোষ্ঠীর আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আর আমাদের যখন হেলমেট চেকিং হচ্ছে বিভিন্ন রাস্তায় বা গাড়ির পেপার চেকিং হচ্ছে, আর একটা গোষ্ঠীর তখন শুধুমাত্র দেখে বোঝা যাচ্ছে যে হিন্দু নয়, যার ফলে এর কিন্তু ব্রিজে ওঠার সময় কোনো চেকিং হয় না, রাত্রিবেলা কোনো চেকিং হয় না। তার কারণ হচ্ছে কোনো না কোনোভাবে এরা ভোট ব্যাংকের একটা বড় কন্ট্রিবিউটার বোধহয়। তো যার ফলে অলিখিতভাবে ইনস্ট্রাকশনই আছে। আজকের দিনে চন্দন দাস বা হরগোবিন্দ দাস যেভাবে মারা গেছে সেই ভিডিও অনেকেই আমরা দেখেছি। সেইখানে কিন্তু তারা ইনজিওর্ড হওয়ার পরে এবং তাদেরকে তরোয়াল দিয়ে কোপানোর পরেও তারা যখন জীবিত ছিল সেই অবস্থাতে কিছু লোক তাদেরকে ঘিরে রেখেছিল যাতে তাদের কাছে কেউ পৌঁছাতে না পারে, তাদের কোনো রকম উদ্ধার কার্য যাতে কমপ্লিট না হয় এবং তারা যাতে কোনো চিকিৎসা না পায়। সেম জিনিস কিন্তু আমরা দেখেছি বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে। আমরা কিন্তু সেম জিনিস দেখেছি বাংলাদেশে, সে চিন্ময় কৃষ্ণ প্রভুর উপরও দেখেছি যে তার কোনো 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 শুনওয়াই হলো না, মানে তার কথাই কেউ শুনলো না, তাকে একটা ফলস অ্যালিগেশন দিয়ে ভিতরে ঢোকালো। আমরা দীপু দাসের ক্ষেত্রে দেখেছি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যেভাবে বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে এবং যার কোনো আজও প্রতিকার হয়নি। আজও যদি দেখি তাহলে বর্তমানের মুচলেকা সরকার সেই বিষয়ে কিন্তু কোনো কর্ণপাত করেনি, বরঞ্চ তারা কিন্তু এসে তারা যেটা করেছে সেটা হচ্ছে তাদের পার্লামেন্টে পাশ করে নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের লিডারশিপ নিষিদ্ধ, আওয়ামী লীগে
যে বা যারা ভালো প্রোফাইল বা পোর্টফোলিও হ্যান্ডেল করেছে ইনক্লুডিং অল দ্য মিনিস্টার্স, তারা আগামীকালে বা আগামী দিনে কোনোভাবেই পলিটিক্সে জয়েন করতে পারবে না। অথচ এই বর্তমানে সরকার কিন্তু আসার আগে ভারতবর্ষের সঙ্গে যা কথা হয়েছিল সেই অনুযায়ী কমিটমেন্ট কিন্তু অন্য ছিল। যে কমিটমেন্টের মধ্যে অন্যতম পয়েন্ট ছিল অল ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ সমস্ত দল নিয়ে ইলেকশন করতে হবে। কিন্তু যখন সোকল্ড ভোট, মানে এটাকে তো ভোট বলবো না, কিন্তু যাই হোক প্রহসনের ভোট যেটাই হয়ে থাকুক না কেন, যতটুকুই পার্টিসিপেশন হয়ে থাকুক না কেন, আমি এটাকে ভোটই বলছি, সেই ভোটে জিতে যে পার্টিটা এলো সেই পার্টি কিন্তু খেয়াল করে দেখুন, আজ ধরুন 17ই ফেব্রুয়ারি তারা পাওয়ারে এসছে, ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে হতে যাচ্ছে, আজ 3 মাসে আমরা সাধারণ খালি চোখে অ্যাজ সাচ বাংলাদেশের কোনো ডেভেলপমেন্ট কি দেখেছি? বা 3 মাসে কিছু অন্তত ভাইব্রেশন বা কিছু সেন্স পেয়েছি যে হ্যাঁ বাংলাদেশ সত্যি সত্যি আগের থেকে কিছু ইমপ্রুভ করতে যাচ্ছে? সেম এক থিওরি, সেম এক পলিসি, সেটা হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে কথা বলা, ভারত বিদ্বেষী কথা বলা, বাংলাদেশের মাটিকে ব্যবহার করা ভারত বিদ্বেষী বিভিন্ন জিনিসের জন্য। ইভেন আজকের দিনে বাংলাদেশের ফরেন মিনিস্টার পর্যন্ত ইনডাইরেক্টলি একটু প্রচ্ছন্নভাবে ধমকি দিচ্ছেন যে আমরা আর ইন্ডিয়ার জন্য বসে থাকবো না। আরে দাদা, ইন্ডিয়ার জন্য বসে থাকতে হবে না, আপনাদের যদি অতই ক্যাপাসিটি থাকে তাহলে আপনারা করুন না, আপনাদের তো অসুবিধা নেই। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষ বাংলাদেশের 5টা দেশের কাছে যে পরিমাণ ধার আছে, সেই ধারটা শোধ করতে গেলেই বাংলাদেশের অবস্থা খারাপ। এই যে চায়নাতে গেছেন মিস্টার খলিলুর রহমান সাহেব, সেক্ষেত্রে কিন্তু উনি অলরেডি চায়নার থেকে কম বেশি $7.2 বিলিয়ন লোন নেওয়া আছে, এবং উনি শুধু যেই $1 বিলিয়ন যে তিস্তা প্রজেক্টে পাবেন বা সেটা নিয়ে আশা করছেন, শুধু যে সেইটা নয়, তার সঙ্গে কিন্তু এটাও আছে যে চায়নার কাছ থেকে উনি সফট লোন, মানে বাংলাদেশ সফট লোন আরো $5 বিলিয়ন চেয়েছে। কাজে আজকের দিনে দাঁড়িয়ে চায়না, জাপান, ইউকে, রাশিয়া এবং ইন্ডিয়া, এই 5টা দেশ বাংলাদেশকে বিপুল পরিমাণ অর্থ ধার দিয়ে রেখেছে। যে ধার তারা আজকের দিনে শোধ করা তো ছেড়ে দিন, কোনো কিছু করতে গেলে তাদের এই ধারের 1/10 টাকা মেটানোর টাকা তাদের কাছে নেই। এত টাকা তারা মার্কেট থেকে ধার নিয়ে রেখে দিয়েছে, এবং এই কটা দেশ যে পরিমাণ টাকা ধার দিয়েছে। তো এক্ষেত্রে অলরেডি তিস্তার জন্য $1 বিলিয়ন প্রজেক্ট অ্যাপ্রুভালের জন্য উনি গেছেন, আবার সঙ্গে $5 বিলিয়ন রিকোয়েস্ট রয়েছে যে $5 বিলিয়ন যাতে চায়না তাদেরকে তাদের দেশ চালানোর জন্য দেয়। তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের কাছে ফান্ডের ক্রাইসিস আছে। যাই হোক, এবারে এই তিস্তা চুক্তি নিয়ে কিন্তু ইন্ডিয়া বারবার বলে এসছে যে এই চুক্তিতে আমি আছি তোমার সঙ্গে, কোনো অসুবিধা নেই, ডেভেলপমেন্টাল যা কিছু কাজ দরকার এবং আমি ফান্ডিংও করতে রাজি আছি, আর তার সঙ্গে আমি দেখে নেবো যে কি কি করতে হবে। এবং গত বছরে দাঁড়িয়ে কিন্তু মিস্টার নরেন্দ্র মোদী উনি একটা ডেডলাইনই দিয়ে দিয়েছিলেন যে আমরা এই 2025-এর মধ্যে 2026-এর মধ্যে খুব শিগগিরই আমরা এক্সপার্ট পাঠাচ্ছি, যারা গিয়ে সার্ভে করবে বা জরিপ করবে, করে যা যা কিছু করার সেই অনুযায়ী প্ল্যানিং সাবমিশন হবে। কিন্তু সেক্ষেত্রে আর বাংলাদেশ সেটা নিয়ে এগোয়নি, এবং দিদেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট মিস্টার মানে প্রফেসর ডক্টর ইউনুসের সময়, সেই সময়ে উনি কিন্তু প্রো চায়না এবং প্রো আমেরিকা ছিলেন, তো যার ফলে ওনার সখ্যতা চায়না, পাকিস্তান এবং আমেরিকার সঙ্গেই চলছিল। সেই একই ধারা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমেরিকার সঙ্গে সেই জায়গাটা তারেক রহমান সাহেবের এখনো গড়ে ওঠেনি, বা হয়তো তারেক রহমান সাহেবের কাছে চায়নার অফারটা অনেক বেশি লুক্রেটিভ, যার জন্য চায়না যাতায়াতটা বেশি হচ্ছে। এবার এই ক্ষেত্রে ইন্ডিয়া স্বাভাবিকভাবে প্রতিবাদ করেছে বা করবে। তার কারণ হচ্ছে আজকের দিনে তিস্তা প্রজেক্টে আমার শিলিগুড়ির কাছে বা নর্থ ইস্টের স্টেটগুলোর কাছে এসে চায়না একটা ড্যাম তৈরি করবে, এবং সেখানে সমস্ত কিছু তার গাইডেন্সে বা তার কেয়ারটেকিংয়ে তৈরি হবে, সেটা তো ভারতবর্ষের নিরাপত্তার জন্য কখনোই কাম্য নয়। তো যার ফলে ভারতবর্ষ এটা জানে যে চায়না ওখানে যেমন এই জিনিসটা তৈরি করছে বা করবে, তার সঙ্গে চায়না বেসিক্যালি তার নজরদারি এবং ইন্টেলিজেন্স সমস্ত কিছু ইকুইপমেন্টস ওখানে বসাবে, ঠিক যেভাবে মায়ানমারের কোকো দ্বীপে বসিয়ে সে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার এই 7টা যে স্টেট আছে, বাংলাদেশ এবং আন্দামান নিকোবর আইল্যান্ড, বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশেনের উপর যেভাবে নজরদারি রাখে, ঠিক সেম ওয়েতে এই তিস্তা প্রজেক্টে চায়না আরেকটাই রোল প্লে করতে যাবে। এবং অলরেডি লালমনিরহাটেও কিন্তু চায়না সেই একই প্ল্যান আছে, এবং চট্টগ্রামের কাছে মংলা পোর্টেও কিন্তু চায়না এই একই লক্ষ্য নিয়ে বসে আছে। তো এই এতগুলো প্রজেক্ট যদি চায়না করে, তার মানে চায়নার কিন্তু সেক্ষেত্রে বর্ডার ক্রস করতে হবে না। চায়না ওখানে একটা ড্রোন ফ্যাক্টরি করার কথা বলেছে,
এবং শুধু যে ড্রোন ফ্যাক্টরি করবে তা নয়, ওখানে কিন্তু একটা সাবমেরিন হাবও তৈরি করতে চায় চায়না। অলরেডি প্রপোজাল সাবমিট করেছে তারা বাংলাদেশের গভর্নমেন্টকে, যার ফলে আগামী দিনে যদি সেখানে ড্রোন ফ্যাক্টরি তৈরি হয়, তাহলে সেই ড্রোনগুলো কিন্তু যে টেকনিক্যালি ইকুইপড হবে, তাতে কিন্তু আরামসে চায়না কিন্তু বর্ডার ক্রস করতে হবে না, বাংলাদেশের এরিয়ার মধ্যে থেকে বসে সে কিন্তু চাইলে আমরা কলকাতাতে বসে কি করছি বা সাউথ 24 পরগনা বা নর্থ 24 পরগনা পুরোটা কিন্তু চায়নার ওই ড্রোন থেকে কভার আপ হয়ে যাবে, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি মুভমেন্ট আছে না আছে, কোন পার্টিকুলার স্পটটাকে আমি আগামী দিনে যদি প্রয়োজন হয় অ্যাটাক করতে পারি, বা কোন বাঁধটা কোন জায়গায় আছে, সেটা ছোট বাঁধ হোক বড় বাঁধ হোক, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট বাঁধ আছে এবং সেই ড্যামগুলো কিন্তু জল সংরক্ষণের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, কৃষিকাজের জন্য এবং মাছ চাষের জন্য ইম্পর্টেন্ট। আমি নিজে সেগুলো ঘুরেছি বা এখনো ঘুরি, যাই হোক, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু কমপ্লিটলি চায়নার আন্ডারে থাকবে। তো ইন্ডিয়া তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করতে গিয়ে কখনোই এটা অ্যালাউ করবে না যে আমার ঘাড়ের কাছে, অর্থাৎ ইন্ডিয়ার ঘাড়ের কাছে এমন একটা এনিমি বসে থাকুক যে সারাদিন আমি কি করছি না করছি বা আমার ডেভেলপমেন্টে পথের কাঁটা হয়ে দাঁড়াবে। সেটা কখনোই কোনো দেশই অ্যালাউ করে না, সেটা ইন্ডিয়াও অ্যালাউ করবে না। সেক্ষেত্রে আমি বাংলাদেশ হিসেবে চাইবো যে সমস্ত ধরনের ফেসিলিটি নেব, কিন্তু যখন ইন্ডিয়া কোনো জিনিস বলবে বা রিকোয়েস্ট করবে, সেই রিকোয়েস্টটা না শুনে তখন আমি আমার যেখানে স্বার্থ আছে, কারণ কি শুধু যে $1 বিলিয়ন প্রজেক্ট তা তো না, এর ভিতরে আন্ডার দ্য টেবিল কোথায় কি সেটেলমেন্ট আছে তো আমরা কেউ জানি না, বা কে কিভাবে বেনিফিটেড হচ্ছে সেটাও আমরা কেউ জানি না। যেমন প্রয়োজন থাকুক না বা না থাকুক, আজকের দিনে বাংলাদেশ 16টা বোয়িং কেনার অর্ডার দিচ্ছে, যার কাছে খেতে পাওয়ার দেশের পয়সা নেই, মানে যে দেশের কাছে তেল কেনার পয়সা নেই, যার কাছে আডবানির, আজকে আমাদের দিনে আদানি ইলেকট্রিকের এখনো মোর দ্যান $500 মিলিয়ন বিল বাকি আছে। আদানি কিন্তু গত 2025-এর জুন বা জুলাইতে একটা $439 মিলিয়ন, আমার যতদূর মনে পড়ছে, এই একটা বিল পেয়েছিল ফাইনাল, মানে পেমেন্ট সে ক্লিয়ার করিয়েছিল বা করাতে পেরেছিল। তারপর থেকে নিয়ে আজ কম বেশি 1 বছর হতে চললো, আদানি পাওয়ার কিন্তু বাংলাদেশ থেকে আর কোনো পয়সা পায়নি, যার ফলে ওভারঅল প্রায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ যে যাওয়ার কথা, তার জায়গায় আদানি কিন্তু পাওয়ার কাট করে এখন কম বেশি 700 থেকে 800 মেগাওয়াট মতন বিদ্যুৎ পাঠাচ্ছে, যার জন্য বাংলাদেশের অনেকগুলো জায়গায় লোডশেডিং হচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা, আজকের দিনে বাংলাদেশের বোয়িং কেনার জন্য ফান্ড কোথা থেকে আসছে জানি না, কিন্তু সে বোয়িং কিনছে। বাংলাদেশের বিমান এয়ারলাইন্সের অবস্থাই খারাপ, তার কোনো কিছুই তার ঠিক ঠিকানা নেই, কিন্তু সে 16খানা যে বোয়িং কিনছে সেটা কার কাজে লাগবে বা কি কাজে লাগবে, দেশের অগ্রগতির কি অবস্থা আছে, সে এদিকে ইলেকট্রিসিটির বিল পে করতে পারছে না, কিন্তু সে ফুটানি করে সে 16খানা বোয়িং এর সে অর্ডার দিচ্ছে। তাহলে এই পয়সাগুলো কোত্থেকে আসবে? এতে কি কোনো ডিল হচ্ছে সেটা আমরা কেউই জানি না, সেটা হয়তো যদি তদন্ত হয় সেক্ষেত্রে দেখা যাবে। জাস্ট কিছুদিন আগেই যেরকম বাংলাদেশের নেভির যিনি অফিসার ছিলেন, সেক্ষেত্রে এরকমই কিছু একটা খবর বেরিয়েছিল যে কোনো ধরনের পার্সোনাল ইনভলভমেন্ট আছে। আবার কয়েকদিন আগে দেখবেন যে খবর বেরোলো যে বাংলাদেশের এয়ারফোর্সে অলরেডি ISI এর চর ঢুকে রয়েছে, যারা ইন্ডিয়া বিরোধী কাজকর্ম করছে। তো আজকে যে দেশটার এই অবস্থা, সেই দেশটা আমার সঙ্গে কোনো কোঅপারেশন করছে না, কিন্তু আমার থেকে সে তিস্তার জল চুক্তিতে সে আধা ভাবে ডিস্ট্রিবিউশন চাইছে। যদি তাই হয়, তাহলে তিস্তা চুক্তি যদি আমাকে মানতে হবে, তিস্তা চুক্তি যদি করতে হয়, তাহলে আমাকেও আমার স্বার্থ দেখতে হবে, এবং সেই স্বার্থই যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমার দেশের স্পেশালি আমি বলছি পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলটা অনেকটা ভাবে তিস্তার জলের উপর ডিপেন্ড করে। তাহলে আমি যদি সেই দেশকে জল দিই, যে দেশ আমার দিকে ফিরেও তাকায় না, বা আমার কথা শোনে না, বা আমি বলছি আমার রিকোয়েস্টটা রাখে না, বা আমার ভালো মন্দতে সে নেই, অথচ তাকে আমি জল দেব, আমার নর্থ বেঙ্গলের চাষিগুলো হয়তো জলের অভাবে ধুকছে তখন, আর আমি তাকে জল দেবো, এটা কি হয়? বা এটা কি আপনারা অ্যালাউ করছেন বা করবেন? কমেন্ট বক্সে জানাবেন। আবার সিমিলারলি আমার এই 2026-এর ডিসেম্বরে যখন গঙ্গাজল চুক্তি শেষ হয়ে যাবে, আমাদের কিন্তু আজকের দিনে, যখন এটা 1996 সালে হয়েছিল, তখন যে এগ্রিমেন্ট হয়েছিল, তারপরে কিন্তু পপুলেশন বেড়েছে ওভারঅল ভারতবর্ষে। বাংলাদেশে ডেভেলপমেন্ট হয়নি, এটা আমরা সবাই জানি, কিন্তু ইন্ডিয়াতে তো প্রভূত পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে। এবং আজকের দিনে বিজেপি সরকার আসার ফলে সেন্ট্রাল এবং স্টেট দু জায়গাতেই যখন বিজেপি গভর্নমেন্ট, আমরা সবাই এটাকে আশা করতে পারি যে এখন পশ্চিমবঙ্গের অগ্রগতি বা গ্রোথটা অনেক ফাস্ট পেসে হবে, যার ফলে এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে, এখানে হয়তো বাইরের থেকে অনেক লোকজন আসবে, কলকারখানা আরো বাড়বে। তো সেটাই যখন হবে এবং গ্রোথ যখন হবে স্টেটে, তাহলে অলরেডি স্টেটে জলের ক্রাইসিস আছে, অলরেডি হুগলি নদীর নাব্যতা যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা জল পাই না। তাতে যখন ডেভেলপমেন্ট হবে এবং বাইরের থেকে এত প্রচুর লোক আসবে, তখন সেক্ষেত্রে জলের প্রয়োজন বাড়বে। তাহলে জলের প্রয়োজন যদি বাড়ে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি গঙ্গার জলের চুক্তি যেটা 1996 সালে করেছিলাম 30 বছরের জন্য, আমি সেটাতেই স্যাক্রিফাইস করেছি।
আমি যে তখন যে এগ্রিমেন্টটা করেছিলাম সেটাই আমি স্যাক্রিফাইস করেছিলাম, আমার গায়ের রক্ত কেটে তোমায় দিয়ে দিয়েছিলাম। তার এগেনস্টে কোনো রেকগনিশনই পাইনি, ভালোবাসা সম্মান তো দূরের কথা, কোনো কিছুই পাইনি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি করেছিলাম বা সেটাকে কন্টিনিউ করেছি, সেটাকে রেসপেক্ট করেছি। তোমরা আমাদের হিন্দুদের উপর প্রচুর অত্যাচার করেছো, আজও করে চলেছো। গ্রামে গঞ্জে তো প্রচুর অত্যাচারের খবরই আসে না বা রিপোর্টই হয় না, বা আমরা জানতেও পারি না। তারপরেও আমরা এগ্রিমেন্টটাকে মেনটেন রেখেছি বা কন্টিনিউ রেখেছি। এবারে দাঁড়িয়ে এই এখন নতুন করে যদি এগ্রিমেন্ট হয়, তাহলে এবার এটা ভারতের স্বার্থেই হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত মত। তাহলে যদি কারোর মনে হয় যে এটা না, এটা তাহলে কোনো কিছু মানে আমার দিকটা যদি কেউ না দেখে, তাহলে তারপরেও যদি আমি অন্য কারোর দিক দেখি, সেটা কি মানে ঠিক বলে মনে হয়, কমেন্ট বক্সে জানাবেন। তো একটা হলো এইটা, তো যার ফলে আমার কোনো আশা আকাঙ্ক্ষার কোনো দাম নেই, বা আমি যে কোঅপারেশনটা চাইছি সেই কোঅপারেশনের কোনো দাম নেই। সরকারে আসার আগে কথা হলো যে ভাই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ইনক্লুড করে তবে গিয়ে আমরা ইলেকশনে যাওয়া হলো না, বরঞ্চ আসার পর দেখা গেল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। তো যেগুলো আমরা বলেছি বা ইন্ডিয়া যে জিনিসগুলো চাইছে সেগুলোর কোনো দাম নেই, কিন্তু আমার সমস্ত জিনিস চাই। অথচ এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ধরে এবং মে মাসও চলছে, আমরা কিন্তু বহু পরিমাণ হাই স্পিড ডিজেল আমাদের বাংলাদেশ ইন্ডিয়া মৈত্রী পাইপলাইন দিয়ে চালিয়ে যাচ্ছি বা পাঠিয়ে যাচ্ছি। যেমন এই কদিন আগে, আমাকে 2-3 দিন আগে আমার কোনো একটি ভিডিওতে এক বাংলাদেশি, আমার এক দর্শক বা শ্রোতা কেউ একজন হবেন, তিনি আমাকে একটা কমেন্ট পাঠিয়েছিলেন। কমেন্টটা পাঠিয়েছিলেন এইরকম ভাবে যে পানি না দিলে ভারতবর্ষে ঢুকে কেলিয়ে আসবো, পানি না দিলে ভারতবর্ষে ঢুকে কেলিয়ে আসবো। এই কিছুদিন আগে যেরকম বলেছিল 4 ঘন্টায় কলকাতা দখল করে নেব। তো এই ভাইটি আমার যিনি লিখেছিলেন যে পানি না দিলে ভারতে ঢুকে কেলিয়ে দিয়ে আসবে আমাদের, তো তারপরে দেখলাম তার কি মনে হলো। আমি তাকে আমি তাকে লাভ সাইনই দিয়েছিলাম, আমি তাকে থাম্ব ইমপ্রেশনে ক্লিক করেছিলাম, মানে লাইক করেছিলাম, এবং আমি তাকে থাম্ব ইমপ্রেশনে মানে লাভ সাইনই দিয়েছিলাম যে আমি আপনার যা কমেন্ট করলেন সেটাকে ভালোবাসা জানালাম বা রেসপেক্ট জানালাম। তো জানি না ওনার কি হলো, রামের সুমতি, উনি তারপরে ওটাকে ডিলিট করে দিলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, দাদা অনেক তো ধমকি ধামকা দিলেন, ধমকি ধামকা, এই 4 ঘন্টায় কলকাতা জয় করে নেবেন বা কলকাতা দখল করে নেবেন, 7 সিস্টার্স নিয়ে নেবেন, চিকেন নেক কেটে দেবেন, তো অনেক কিছু বললেন। একবার ট্রাই করে দেখুন না, একবার তো ট্রাই করুন। কখনো তো ইচ্ছা করবে যে একবার ট্রাই করে দেখি কি হয়। তা আমরাও তো দেখি, একবার চেষ্টা করে, আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমাদের কোনো কিছু ক্ষমতা আছে কিনা, বা আমরা কিছু করতে পারি কিনা, বা কি মানে ভালোবাসাই হয়তো দেবো। তো সেইটা কিভাবে দিতে পারি, তো সেইটা একটু চেষ্টা করি, মানে তাতে আমাদেরও সুবিধা হবে। আমরা তো এমনিতে কোনো রিজন পাচ্ছি না। তো আপনারা একবার একটু চেষ্টা করে দেখুন, তাহলে কি হয় সেটা আমরাও দেখি, আমাদের দেশ কি করে না করে, মানে ভারতবর্ষ কিরকম ভাবে তার জবাব দেয়, সেটাও একটু দেখা যাক। আর এই ঠেলাতে এই মোহাম্মদ ইউনুসের এই হম্বিতম্বি, এই লম্ফজম্প, আর এই শিলিগুড়ি করিডর নিয়ে নেব, 7 সিস্টার্স নিয়ে নেব, চিকেন স্নেক কেটে দেবো, এর ফলে কিন্তু ইন্ডিয়ার জন্য জানবেন যে সাপে বড় হয়েছে। তার কারণ হচ্ছে এখন নর্থ ইস্ট ঢেলে সাজানো হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হচ্ছে, প্রচুর ফান্ড অ্যালোকেট হয়েছে, প্রচুর রাস্তাঘাট এবং টানেল তৈরি হচ্ছে, পাহাড় চিরে টানেল তৈরি হচ্ছে, যেগুলো এমনভাবে তৈরি হচ্ছে যে হেভি বম্বিংয়েও তার কোনো ক্ষতি হবে না। এক্ষেত্রে আমি আবারও ধন্যবাদ জানাই শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, মানে আমাদের আসামের চিফ মিনিস্টার মিস্টার হেমন্ত বিশ্ব শর্মাকে, যে উনি কিন্তু ঠিক একদম খাঁটি কথা বলেছেন, একদম খাঁটি কথা বলেছেন যে ভাই আমার সম্পর্ক উন্নতির দরকার নেই, কারণ সম্পর্ক উন্নতি হলেই আবার হয়তো সব ঢিলাটালা হয়ে যাবে, আবার হয়তো সব প্রোটোকল মেনটেন হবে। তো দরকারই নেই আমার কোনো সম্পর্ক উন্নতি করার। তার চাইতে বরঞ্চ সম্পর্ক যেরকম খারাপ আছে সেরকম সম্পর্কই থাকুক, তাতে কি হবে, বর্ডার এরিয়াটাতে সবাই অ্যালার্ট থাকবে, সে সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু, আর্মস অ্যামিউনিশনস থেকে শুরু করে, আজকের দিনে ধরুন 3টে গ্যারিসন নর্থ ইস্টে তৈরি হয়ে রয়েছে, কম বেশি 120টা বিভিন্ন ধরনের ফাইটার প্লেন অলরেডি নর্থ ইস্টে ডিপ্লয় করা হয়ে রয়েছে। তা আজকে যদি সম্পর্ক হঠাৎ করে ভালো স্মুথ হয়ে যায়, তাহলে দেখবেন ওইগুলোতে হয়তো ছাড় দেওয়া হলো বা ওইগুলোকে আবার ফেরত নিয়ে আসা হলো। যদিও ভারতবর্ষের গভর্নমেন্ট এখন একদম অ্যাবসলিউটলি অন্য টাইপের, আন্ডার দ্য লিডারশিপ অফ নরেন্দ্র মোদী, তার সঙ্গে ওনার অদ্ভুত ভালো হ্যান্ডসগুলিও উনি পেয়েছেন। যেমন ধরুন আমাদের মিস্টার এস জয়শঙ্কর, মানে ওরকম সুন্দর ওরেটার বা অত সুন্দর ঠান্ডা মাথায় কাউকে শুধু কথা দিয়ে কেটে দেওয়ার মতন ক্ষমতা আমি তো দেখতে পাচ্ছি না, কারণ নাম মনে আসছে না। সিমিলারলি আমাদের কাছে মানে জিতা জাগতা ধুরন্ধর যিনি মিস্টার আমাদের এনএসএ মিস্টার অজিত ডোভাল সাহেব, তো ওই রকম শার্প ব্রেন। এবং আরেকটা জিনিস কথা বলতে বলতে মনে এলো, যেটা এইটা কিন্তু মাথায় রাখবেন, এই যে পশ্চিমবাংলায় বিজেপি এলো, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এইটা কিন্তু ডাইরেক্ট একদম মানে নজরে থাকবে হচ্ছে মিস্টার অজিত ডোভালের। কারণ কি, এটা বর্ডার এরিয়া হয়ে গেছে, এবং এখন অনেকগুলো পরপর ইয়ে থ্রেট খাওয়ার ফলে না, এখন লোকজন, এই যে পাকিস্তানও মাঝখানে বলছিল না যে ইস্ট দিয়ে এবারে অ্যাটাক করবো, তো ইস্টে কে আছে ভাই, আমাদেরই তো আরেক বিরাদার, মানে ওরই তো আরেক বিরাদার, মানে পাকিস্তানেরই তো আরেক বিরাদারি ভাই বসে আছে, তো তারা করতেই পারে, হিস্ট্রি তাদের সেটাই বলে। কিন্তু
সেটা যদি করতে হয় তাহলে কি পরিমাণ রেজাল্ট হবে সে তো আমি আপনি বুঝতেই পারছি, কিন্তু পশ্চিমবঙ্গ যে সেফটি সিকিউরিটি সেইটাতে কিন্তু অনেকখানি নজর থাকবে মিস্টার অজিত ডোভাল সাহেবের। তার কারণ হচ্ছে বর্ডার এরিয়া, কাজে বর্ডার এরিয়াতে অনেক কিছু কিন্তু দেখবেন এখন সেই অনুযায়ী হবে। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে অলরেডি নর্থ ইস্টে, বিহারে, আমাদের পশ্চিমবাংলাতে এখন যারা যারা গভর্নর রয়েছেন বা বর্তমান গভর্নরদের যাদের আনা হয়েছে তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখুন। আইদার কেউ সিবিআই থেকে, কেউ আইবি থেকে, পুরোটাই আইপিএস ব্যাকগ্রাউন্ডের বা আর্মি ব্যাকগ্রাউন্ডের। তার পিছনে কোনো না কোনো তো রিজন আছে, কিছু তো রিজন আছে। এবার এর বেশি তো আমি মানে ওপেন মিডিয়া তো এর বেশি বলা যায় না, জাস্ট বুঝে নিন, ইশারাই কাফি হতে হয়। তো আগামী দিনে কি কি প্ল্যান আছে সেটা তো ভারতবর্ষের সরকার টাইম টু টাইম দেখিয়ে দিচ্ছে বা দেখিয়ে দেবে। তো যার ফলে এই যা অবস্থা হয়ে রয়েছে তাতে আপনাদের সবার কাছেই আমার বিনীত অনুরোধ থাকলো যে শুরুর দিকে যে কোয়েশ্চেন 3টে করেছিলাম যে এই জিনিসগুলো যদি চলে বা হতে থাকে তাহলে কি আমাদের প্রয়োজন আছে। আবারও বলছি যে আপনারা কি মনে করেন পশ্চিমবাংলায় এই রেজাল্টটা যেটা হয়েছে এই রেজাল্টের পর পশ্চিমবঙ্গ এবং ভারতের সুরক্ষা আরো বাড়লো? কোয়েশ্চেন নাম্বার 1। সেকেন্ড হচ্ছে বাংলাদেশ যদি চীনের সঙ্গে এইভাবে ঘনিষ্ঠতা বাড়ায় তাহলে সেক্ষেত্রে কি তিস্তা বা গঙ্গার জলের চুক্তির দিকে কতটা ইম্পর্টেন্স দেওয়া দরকার আছে, বা সেই চুক্তিটা কি ভারতবর্ষ নিজের প্রয়োজনীয়তাকে নেগলেক্ট করে দেখা উচিত বা বাংলাদেশের ফেভারে দেখা উচিত, নাকি না আগে ভারতবর্ষের দিকটা দেখে তারপরে বাংলাদেশের দিকটা দেখা উচিত? তাতে যদি জল পাওয়া যায় পাওয়া যাবে, মানে বাংলাদেশের দিকে জল গেল গেল, না গেল না গেল, আমার দরকার নেই। বিকজ আগে আমার দেশ তারপরে পরের দেশ। কারণ কি বাংলাদেশও তো সেই একই নীতিতে চলছে যে বাংলাদেশ ফার্স্ট। তাহলে আমার প্রতিবেশী যদি বলে যে বাংলাদেশ ফার্স্ট, বা আমার প্রতিবেশী তার নিজের দেশকে যদি ফার্স্ট বলে মনে করে, তাহলে আমিও আমার দেশকে ফার্স্ট বলে মনে করব। তাহলে আমার দেশের যা প্রয়োজন আছে সেইটা মেটানোর পর যদি কিছু থাকে তাহলে অন্য কাউকে দেবো। আমি তো দেবো না বলছি না, আমি বলছি যে আমার দেশের প্রয়োজন মিটে যাক, মিটে যাওয়ার পরে যদি কিছু লেফট ওভার থাকে তোমাকে দেবো, বাট যদি না থাকে তাহলে তোমাকে দেবো কোত্থেকে। আরেকটা হচ্ছে থার্ড কোয়েশ্চেন যেটা ছিল যে গঙ্গা চুক্তি, গঙ্গা জল চুক্তির মেয়াদ 2026 ডিসেম্বরে শেষ হচ্ছে। প্রথম কথা হচ্ছে এই চুক্তির আর কি নবীকরণ মানে পুনর্নবীকরণের প্রয়োজন আছে কি, যদি নবীকরণ হয় সেক্ষেত্রে কি আবার সেম পলিসি মানে আগের মতোই, যেটা শুধুমাত্র বাংলাদেশ বা আমাদের প্রতিবেশীর দিক দেখা হবে, না আগে আমার নিজের দেশ দেখে তারপরে পরের দেশ দেখতে যাব? তবে একটা সুবিধা হয়েছে, খুব ভালো জিনিস সেটা হচ্ছে সেন্ট্রালের গভর্নমেন্ট এবং বিজেপি এবং স্টেট গভর্নমেন্ট মানে স্টেটের দল যেটা মানে গভর্নমেন্ট যে পার্টির থেকে এসছে, দুটো পার্টি একই রুলে, ফলে একই মিশন বা ডিরেকশন হবে। এইটা একটা খুব ভালো জিনিস হয়েছে। আগামী দিনে এইটা নিশ্চিন্তভাবে দেখতে যাচ্ছি যে আমরা পড়ে পড়ে মার খাবো না, বা ইভেন বিভিন্ন জায়গায় আমাদের দুর্গাপুজো করার জন্য আমাদেরকে কোর্টে যেতে হবে না, বা দুর্গাপুজোর কোনো মণ্ডপে ঢুকে কেউ হামলা চালিয়ে যাবে বা মূর্তি ভাঙচুর করে যাবে, বা কালী পুজোর দিনে কালী ঠাকুরকে কি বলে ওই লকআপের গাড়িতে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। এই দিন মানে এই জিনিসগুলো আর ঘটবে না। কোনো একটা অনুষ্ঠান থাকলে আমাদের দশমীর বিসর্জনের আইদার ডেট চেঞ্জ হবে বা স্থানকাল পাত্র চেঞ্জ হবে, বা অমুক সময় দিয়ে আমার দশমীর বিসর্জন যেতে পারবে না। এই জিনিসগুলো আর বন্ধ, এই জিনিসগুলো পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল। এটা খুব খুশি, আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব খুশি। আমার কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, সবাই ভালো। কিন্তু আমি যতক্ষণ আমার দেশে থাকছি মানে আমি ভারতবর্ষে আছি, তাহলে ভারতবর্ষ প্রথম। আমি ভারতবর্ষে আছি, ভারতবর্ষের নিয়মকানুন যা আছে তা মেনে চলবো। আমার ভারতবর্ষ যেটার জন্য ভালো থাকবে, আমার দেশ যেটাতে সেফ সিকিউর থাকবে, আমি সেইটা করব। আমি এই দেশে থাকবো, এই দেশের অন্ন ধ্বংস করব, এই দেশের থেকে পয়সা কামাবো, কিন্তু গুণগান গাইবো অন্য কোনো দেশের। এই দেশের নিয়ম কানুন মানবো না। তখন আমার কোনো একটা ধর্মকে নিয়ে আসবো বা আমার কোনো অমুক জিনিসকে বলা আছে বলে আমি অমুকটা করব, কিন্তু দেশের যে সংবিধানের নিয়ম তখন আমি মানবো না, ও চলবে না। দেশে যখন আছি এই হিসাবে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন একটা খুব দামি কথা বলেছিলেন যে রাশিয়ার তোমাকে প্রয়োজন নেই, তোমার রাশিয়াকে প্রয়োজন আছে। কাজে যদি রাশিয়াতে থাকতে হয় তাহলে রাশিয়ার নিয়ম কানুন অনুযায়ী থাকো। যদি তুমি তোমার নিয়ম কানুন অনুযায়ী থাকতে চাও, তোমার নিয়ম কানুন অনুযায়ী কোনো অসুবিধা নেই, ইউ আর অ্যাট ইউর লিবার্টি টু ডু দ্যাট। বাট যে দেশে সেটা অ্যালাউ করছে তুমি সেই দেশে চলে যাও। রাশিয়ার তোমাকে প্রয়োজন নেই, তোমার রাশিয়াকে প্রয়োজন আছে। যার ফলে রাশিয়ার নিয়ম অনুযায়ী যদি তুমি থাকতে চাও তাহলে থাকো, আর যদি না পোষায় তাহলে তুমি যে দেশে তোমার নিয়ম কানুন আছে বা চলছে বা যেখানে থাকতে চাও সেইখানে চলে যাও। লিভিং এক্সাম্পল খেয়াল করে দেখুন, প্রাইম মিনিস্টার মানে আমাদের শেখ হাসিনা ম্যাডাম পৃথিবীতে এত দেশ থাকতে উনি বেছে নিলেন কিন্তু সেই ভারতবর্ষ, এবং আমরা গর্বিত ওনাকে আমরা সেফ সিকিউরড রাস্তাতে নিয়ে আসতে পেরেছি, এবং উনি আমাদের অতিথি। কাজে এটার জন্য আমি গর্ববোধ করি। আমি সবসময় মনে প্রাণে চাইবো উনি যাতে সেফ সিকিউর থাকেন এবং দীর্ঘজীবী হন, সেটাতে দিল্লিতে থাকুক বা অলরেডি এই ইলেকশনের পরে ওনার সঙ্গে মানে ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে ওনার সঙ্গে মানে হাসিনা ম্যাডামের সঙ্গে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য দুজনেরই কথাবার্তা হয়েছে বলে খবরে প্রকাশ।
যে যদি হয়ে থাকে, শুভেন্দু অধিকারী ক্যাটাগরিক্যালি বলেছিলেন যে ভাই পশ্চিমবঙ্গের স্বার্থ আগে, তারপরে বাকি কিছু। এবং সেক্ষেত্রে অনুপ্রবেশ একটা বড় ইস্যু, যার ফলে মানে যারা মানে ইল্লিগাল ওয়েতে যারা ঢুকেছে তারা কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গে নেই, থাকছে না, থাকতে পারবে না। আপনারা ইলেকশনের এই এসআইআর এর সময় দেখে নিয়েছেন যে বিভিন্ন বস্তি বা বিভিন্ন জায়গা খালি হয়ে গেছে, মানে সব মানে বাড়ির পর বাড়ি খালি হয়েছে বা গ্রামের পর গ্রাম কিন্তু হালকা হয়ে গেছে। তো কিছু না কিছু তো রিজন আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা ম্যাডাম দিল্লিতেই থাকুন, কলকাতাতে থাকুন, পশ্চিমবঙ্গে থাকুন, শি ইজ মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। বাট ভারতের স্বার্থ না দেখে বাংলাদেশের স্বার্থ দেখব, গন আর দোজ ডেজ, সেই দিন চলে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান ভারত সরকার, আপনিও ভালো, আমিও ভালো। আর আপনি যদি কম ভালো হন তাহলে ভারত সরকারও কম ভালো। আপনি যদি খারাপ হন ভারত সরকার খারাপ। আপনি যদি খুব খারাপ হন ভারতবর্ষের সরকার ঠিক ততটাই খারাপ যতটা আপনি খারাপ। আর ভারতবর্ষের সরকার ততটাই ভালো যতটা আপনি ভালো। তো আজকের দিনে আমাদের প্রতিবেশীর কাছে সিম্পল মেসেজ, তুমি যেরকম আয়না দেখাচ্ছ ঠিক সেই অনুযায়ী তুমিও রিফ্লেকশন পাবে। যাই হোক, এইটা নিয়ে আলোচনা করার ছিল বলে মনে করেছিলাম, তো ওই জন্য আপনাদের সামনে 3টে কোয়েশ্চেন করলাম। কার কি কমেন্ট রয়েছে বা কার যার যা ওপিনিয়ন রয়েছে সেটা কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানান। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। কালকে আবার দেখা হচ্ছে কোনো না কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।